করেছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্য, আমাদের দেশকেও বলা যায়, এবং প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ইস্যু এই মুহূর্তে সবথেকে বড় হট টপিক বলতে যা বোঝায় কিন্তু তাই। উত্তাল অবস্থা, সেই প্রভাব কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু পড়তে শুরু করেছে। কেন পড়তে শুরু করেছে বললাম, কারণ হিন্দুরা যারা বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু, হিন্দুরা যেখানে আছেন তারা কিন্তু ভীষণ অসুরক্ষিত অবস্থায় আছেন, এবং তারা এই রাজ্যে এসেও তাদের অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমের সামনে শোনাচ্ছেন, বলছেন। ভাবুন তো কী অবস্থায় আছেন। আপনি যদি আজ এই পরিস্থিতিতে থাকতাম, তাহলে আমরা কি করতাম, যেখানে আমাদের রিলিজিয়ন জানার পর আমাদের ওপরে অ্যাটাক করা হচ্ছে। ভাবুন তো, এই নিয়েই কিন্তু নীতি দুর্নীতির আরেকটি পর্ব। এবং আজকে যিনি আমাদের সঙ্গে আছেন, কংগ্রেস আপনারা জানেন, রাজ্যে প্রদেশ কংগ্রেস এবং সেন্ট্রালে রাহুল গান্ধী স্ট্যান্ড আমরা প্রত্যেকে জানি। যে প্রথমবার হয়তো রাহুল গান্ধী বলেছেন যে এই বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, আমি যদি ঘুরিয়ে বলি বিজেপি যারা চালাচ্ছে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ দল ভারত সরকার, যা স্টেপ নেবে, যা সিদ্ধান্ত নেবে, যা ডিসিশন নেবে, সেটা কিন্তু কংগ্রেস সাপোর্ট করবে, অর্থাৎ তাদের সঙ্গেই থাকবে। প্রথমবার হয়তো এরকম হলো, যেখানে ভারত সরকারের সিদ্ধান্ত, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছে কংগ্রেস। এই রাজ্যে কংগ্রেসের কি স্ট্যান্ড, এই রাজ্যে কংগ্রেসের মুভমেন্ট কি, এবং আগামী দিনে কি হতে পারে। এর সঙ্গেও দুর্নীতি তো সব জায়গায় আছে, এই দুর্নীতি তো আমরা বার করছি, আপনাদের সামনে তুলে ধরছি, এবং উইথ অ্যানালিসিস, এক্সপ্লেনেশন, এবং কি আলটিমেট ডিসিশন হচ্ছে, আমরা তা নিয়েও কিন্তু আলোচনা করছি। আমাদের আজকের পর্বে আমার পাশে বসে আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। সন্দীপাদি, আপনাকে স্বাগত নীতি নির্ণয়, দুর্নীতি এবং ট্রাইব টিভি বাংলায়। আমি শুরু করলাম যেভাবে আপনি শুনলেন, প্রথমবার হয়তো আপনার দল কেন্দ্রে রাহুল গান্ধী, কোনটা বলবো, ভারত সরকারকে সমর্থন করছেন না বিজেপির নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছেন? দেখুন, আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন সেখানে আমি একটু না সবটাই ডিফার করছি, এবং আমি আপনাদেরকে কারেক্ট করিয়ে দিতে চাই যে রাহুল গান্ধীজি বলেছেন ভারত সরকার, বিজেপি বা এনডিএ সরকার নয়। কেননা আগেও যখন ৭১-এর সময় যখন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যখন বাংলাদেশ গঠন করা হয়েছিল, ইন্দিরা গান্ধীজি সেটা করেছিলেন, তখন কিন্তু কেউ পাশে ছিল না। পরে রাশিয়া পাশে এসছে, যেটা আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, কিন্তু ইন্দিরা গান্ধীজি কিন্তু সেই স্ট্যান্ডটা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে মিলে ভারতের মাটিকে যেন বাংলাদেশ হয়ে উঠতে পারে, যেটা আগে পূর্ব পাকিস্তান ছিল, সেই জন্য ভারতের মাটিকে আমরা দিয়েছিলাম তাদেরকে ব্যবহার করার জন্য। সুতরাং এটা বিশাল বড় একটা সার্জিক্যাল স্ট্রাইক। এরকম সার্জিক্যাল স্ট্রাইক বোধহয় আজকের দিনে ভারতের পলিটিক্যাল ইতিহাস ছাড়ুন, গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে হয়নি যে একটা দেশ ভেঙে দুটো টুকরো করে দেওয়া হয়েছে। এটাকে বলে সার্জিক্যাল স্ট্রাইক। আপনি যেটা বললেন, রাহুল গান্ধীজি বলেছেন ভারত সরকার মানে ভারত সরকার, তখন কংগ্রেসের সরকার ছিল, এখন বিজেপি নরেন্দ্র মোদী ওরা চালাচ্ছে, কিন্তু সেটা ভারত সরকারই। তারপরে আবার কংগ্রেস আসবে, তখনও সেটা ভারত সরকারই থাকবে। সুতরাং এই মর্মে বলতে চাই যে কোনো বিজেপি বা এনডিএ নয়, রাহুল গান্ধীজির মুখে কথা না বসালে আমাদের ভালো লাগবে। আমরা ভারত সরকার, ভারতের বিদেশ মন্ত্রক যা ডিসিশন নেবে আমরা সেটার সাথে আছি। শুধু সেটা নয়, আমাদের পার্লামেন্টে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের কংগ্রেসের শ্রী শশী থারুরজি। গত ১১ তারিখে আমাদের বিদেশ মন্ত্রক থেকে, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি থেকে একটা ব্রিফিং চাইবে যে বাংলাদেশ নিয়ে ভারত সরকারের স্ট্যান্ড কি, এটাও আপনাদেরকে বলে দিলাম। বেশ, সন্দীপাদি, অবভিয়াসলি আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যখন এই কথা বললেন, এই রাজ্যে যদি আমরা আসি, এই রাজ্যে কিন্তু মানুষ সন্দিহান। কেন বললাম? মানুষ কনফিউজড, কারণ আমরা তো বিভিন্ন রকম সিজন হয়। হ্যাঁ, এখন এই মুহূর্তে উইন্টার, শীত চলছে, আবার গরম আসবে, গ্রীষ্ম আসবে, আবার বর্ষা আসবে। আপনারা যেরকম সিজনের মতো পার্টনার চেঞ্জ করেন, প্রথমে আমরা দেখেছি আপনারা ২০১১-তে তৃণমূলের সঙ্গে জোট করে তৃণমূলকে এই রাজ্যে আনলেন। হ্যাঁ, একদম সত্যি। তারপর আজকে তৃণমূলের এগেনস্টে আপনারা সব সময় কথা বলেন। আবার পক্ষান্তরের পাশাপাশি বামফ্রন্টের সঙ্গে আপনাদের এই গত যে ৬টা বাই ইলেকশন হলো, কোনো সেটেলমেন্ট হলো না। আপনার কার সাথে আছেন বলুন তো? আমরা জাতীয় কংগ্রেস, যে ইন্ডিয়া প্ল্যাটফর্মটা গঠন করা হয়েছে, সেটাকে
আমরা সেটা রাষ্ট্র আমরা ধরে আছি, সেখানে তো তৃণমূল কংগ্রেস যাচ্ছে না এখন। ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তো যাচ্ছে না আপনাদের ইন্ডিয়া ফ্রন্ট মিটিংয়ে। সেটা তৃণমূলের কি পার্টিগত কি সিদ্ধান্ত, আমি তো তৃণমূলের ঠেকা নিয়ে বসে নেই, আমি কেন বলবো? আমি আমার দলের স্ট্যান্ডকে আমি সেটা বলতে এসেছি। তৃণমূলের দলের স্ট্যান্ড না, তৃণমূল দলের গোষ্ঠীদ্বন্দ্ব কি চলছে, সরকারের দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি কি চলছে, সেগুলো নিয়ে আমি বলবো। তাদের পার্টিগত কি সিদ্ধান্ত, যেমন দেখুন তৃণমূলের তো একটা শৃঙ্খলা রক্ষা কমিটিও আছে। সে শৃঙ্খলা রক্ষা কমিটি যিনি চেয়ারম্যান, উনি গত 2 বছর ধরে জেলে আছেন। আমরা অপকর্মের নাম শুনেছি, উনি অপাকর্ম করেছেন, অপাকর্ম করেছেন পার্থ চ্যাটার্জি, উনি জেলে আছেন, কি করেছেন না কি করেছেন এখনো ছাড়া পাচ্ছে না। তো সেটাই আমি বলতে চাইছি বা আমরা বলতে চাইছি যে যেটা অ্যাকচুয়ালি বিজেপি বলে যে ইন্ডিজোট, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একটু যারা ওই বিজেপি মনস্ক বা বিজেপির দালালিটা করে মুখোশ পরে, তাদেরকে একটু বলতে চাইছি, তাহলে বিজেপি যখন পিডিপির সাথে গিয়ে, জম্মু কাশ্মীরে পিডিপির সাথে গিয়ে যখন জোটটা করেছিল, তখন কি সেটা পিন্ডি জোট ছিল? বেশ বেশ। না, আমার প্রথম প্রশ্নের উত্তরটা মানে মানুষজন জানতে চাইবেন যে কিছুদিন পরেই তো ভোট, তো এখন থেকে আপনারা কি প্ল্যান আউট করছেন, মানে কোন দিকে থাকবেন এবার? না দেখুন, আমাদের অনেকেই বলে যে জাতীয় কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের মধ্যে একটা ফারাক আছে। না বিস্তর, আমি মানুষের কথা বলছিলাম, এখানে তো আপনিই বলে দিলেন। আমাদের হাইকমান্ড থেকে কোনো অ্যাঙ্গেলে কোথাও বলা হয়নি যে এই রাজ্যে পশ্চিম বাংলার বুকে কোনো রকম কোনো জোটে, রাজ্যস্তরীয় জোটে আমরা তৃণমূলের সাথে যাব। হ্যাঁ, জাতীয় স্তরে আমরা আছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমরা কংগ্রেস, আমরা কিন্তু কোনো দিন বিজেপির সাথে জোট করিনি, করবো না। তৃণমূল কংগ্রেস গিয়ে রাজনৈতিক সংসার করেছে, মাননীয়া গিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হয়ে গেছে। তাহলে আপনি বলছেন, আমি একটু ইন্টারাপশন দিই, আপনি বলছেন বিজেপি না তৃণমূল আপনাদের বড় শত্রু কে বলুন তো এই রাজ্যে? তাদেরকে ভয় পান রাজনৈতিক ভাবে, সেটা বলুন। আমরা কাউকেই ভয় পাই না। আমরা কর্মীরা, আমরা শূন্য হতে পারি বিধানসভায়, কিন্তু আমাদের কর্মীরা এখনো যারা কংগ্রেসটা করছে, আমরা যারা কর্মীরা আছি, আমরা যারা এখনো কংগ্রেসটা করছি, মনে রাখবেন কোন রকম কোনো ব্যাগেজ নিয়ে আমরা করছি না। ব্যাগেজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ব্যাগেজটা কি। আপনি বলছেন বিজেপি না তৃণমূল কোনটা বড় শত্রু এই রাজ্যের বুকে, আপনি কি মনে করেন, মানুষ কি মনে করে যে বিজেপি আর তৃণমূল আলাদা? তৃণমূলের যত এটোগুলো ছিল সবগুলো গিয়ে বিজেপিতে ঢুকেছে, তাহলে তৃণমূল আর বিজেপি এই পশ্চিম বাংলার বুকে আলাদাটা কোথায়? একই তো, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। বেশ, তো আমার তারা 26 কি করবেন, 26-এ কি করবেন? এত দুর্নীতি তাও সত্ত্বেও তো মানুষ, উপনির্বাচন একটা এক্সাম্পল একদম রিসেন্ট যেটা হলো, এত দুর্নীতি, এত জেলে সবাই, যদিও আস্তে আস্তে সব বেলে বেরোচ্ছে, জেলে থেকে বেল পেয়ে বেরোচ্ছে, এরপরও তো মানুষ তৃণমূলকে সাপোর্ট করছে, তার মানে কি বলছেন, দুর্নীতি কি মানুষ মেনে নেবে? রিসেন্টলি উপনির্বাচন নিয়ে আপনি বললেন, জগদ্দলের একটা ঘটনা বলি। নৈহাটি পাশে জগদ্দল, যদি শান্তিপূর্ণ পরিবেশে যদি মানুষ যদি বুথ অবধি গিয়ে যদি ভোটটা দিতে পারতো, তাহলে এই একটা উপনির্বাচন, পঞ্চায়েত ইলেকশনে তো কি হয়েছে আমরা সবাই দেখেছি, সাংবাদিকরা অবধি মার খেয়েছে। যে সাংবাদিকরা মার খেয়েছে, যেসব চ্যানেলের সাংবাদিকরা মার খেয়েছে, সে বিধানসভা বলুন, লোকসভা বলুন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বলুন, পঞ্চায়েতে বলুন, সেই চ্যানেলই আবার দেখি যে রেজাল্টের দিন সুনামি, সবুজ সুনামি, সবুজ ঝড় বলে বলে মানে ইয়ে করছে। আমি আপনাকে সেখানে বলতে চাইছি যে দেখুন, উপনির্বাচন যেটা হলো, একটা ছেলে কিন্তু খুন হয়েছে, ভাটপাড়া ওই জগদ্দলে গুলি চলেছে, সুতরাং শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। লোকেরা ভয়ের চোটে বুথ অবধি পৌঁছতে পারেনি। ডায়মন্ড হারবার মডেল যদি সব জায়গায় হয় যে ওই লিউকোটেপ আটকে, লিউকোপ্লাস্ট আটকে বাকিদের সিম্বলগুলো, বাকিদের বাটনগুলো, বাকি বিরোধী দলদের বাটনগুলোকে বন্ধ করে শুধু তৃণমূলে 7-8 লাখ ভোটের ডিফারেন্সের জন্য, ব্যবধান বাড়াবার জন্য, মানে একদম ফার্স্ট আসার জন্য যদি কেউ চুরি করে, তাহলে সেটাকে চুরি করে যদি ফার্স্ট আসে, সেটাকে ফার্স্ট হওয়া বলে না। বেশ, আপনারা বলেছেন, আপনাদের বক্তব্য এই রাজ্যে আপনারা তৃণমূলের সঙ্গে থাকবেন না, দুর্নীতি বলে থাকবেন না। একদম না। তো সেক্ষেত্রে বামেদের সঙ্গে তো আপনারা ছিলেন ভোটে, রাইট? যে ভোট হলো, মানে উপনির্বাচন বলছি না, উপনির্বাচন আগে ভোটে ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যা রেজাল্ট তো আমরা সবাই জানি, সবাই দেখেছি, তারপরেও কিন্তু বিধানসভায় আপনারা খাতা খুলতে পারেন। ঠিক আছে, এটা একটা গণতান্ত্রিক প্রসেস। মানুষ ভোট, যারা ভোট দিয়েছে, এরকম না যে একটা ভোটও পায়নি। গণতান্ত্রিক প্রসেসে ভোটাভুটিতে একটা ভোটও ম্যাটার করে, একজনও যদি ভোট দেয় সেটাও কিন্তু ম্যাটার করে। ভোট আমরা পাইনি সেটা না,
বিধায়ক নিয়ে আসতে পারেনি, এবার আসতে পারিনি, পরের বার আসবো, আবার কি। বেশ, ওকে। সন্দীপাদি, এই যে ধরুন দুর্নীতি নিয়ে আমরা মানুষজন বলছেন এবং আপনারা বলছেন, বিরোধী দলরা প্রত্যেকে বলছে যে মানে সব ক্ষেত্রে দুর্নীতি, সত্যি কথা, কিন্তু উন্নয়নগুলো যে পাশাপাশি রেখে যেখানে মহিলাদের জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প করেছেন, এত বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার ইজ আ বিগ এক্সাম্পল, সেই ক্ষেত্রে তো আপনারা কখনো ভয়েস আউট করে বলেন না। এবং তার সঙ্গে মণিপুরে আজকে, যদিও আপনি কংগ্রেসের মুখপাত্র, মণিপুরে আজকে যা ঘটনা ঘটে গেছে একজন মহিলা হয়ে, তার বিরুদ্ধে তো আপনাদেরকে এত সোচ্চার হয়ে প্রতিবাদ করতে দেখা যায়নি এই রাজ্যে, কেন বলুন তো? যারা আমাদেরকে মণিপুর নিয়ে প্রতিবাদ করতে দেখতে পায়নি, বলবো তারা আপনারা একটু চশমার পাওয়ারটা বাড়ান। চশমার পাওয়ারে প্রবলেম আছে, এক। 2 নম্বর হচ্ছে যে এখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা বলিনি, লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা সব সময় বলেছি যে লক্ষ্মীর ভান্ডারে 1000 কেন, গোয়াতে যেরকম 5000 না 6000 বলেছিল, বাংলার মহিলারা কি দোষ করেছে তাহলে? গোয়ার মহিলারা 5000 6000 ঘোষণা করেছে তৃণমূল দেবে যদি ক্ষমতায় আসে, তাহলে এখানে তো গত 13 বছর ধরে ক্ষমতায় আছে, বাংলার মহিলাদেরকে 1000 কেন, 6000 করে দিক না তৃণমূল সরকার, টাকা তো নাকি প্রচুর আছে। এবং আমরা ভাতার কোনোরকম কোনো প্রকল্প, কোনোরকম কোনো ভাতার এগেনস্টে নয়, আমরা বলেছি যারা যারা ভাতা পাওয়ার যোগ্য, যারা যারা প্রকল্পের আন্ডারে আসার যোগ্য তাদেরকে আনা হোক, কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতী যেন এই রাজ্যে না থাকে, আমাদের পশ্চিমবঙ্গ যেন বৃদ্ধাবাসে পরিণত না হয়, আমাদের রাজ্য থেকে যেন মেরিটের ফ্লাইট না হয় অন্য রাজ্যে, আমরা সেটা বলেছি। সেজন্য কি করা প্রয়োজন? কর্মসংস্থান। কর্মসংস্থান মানে একটা সুনিশ্চিত সরকারি গ্যারান্টি। চাকরি আছে কি আমাদের রাজ্যে? গত 13 বছর ধরে চাকরি আছে? যদি থাকে, আপনারা তো মিডিয়া পার্সোনালিটি, আপনারা জানেন ধর্মতলায় গান্ধীজির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার পাদদেশে এতগুলো বছর ধরে শিক্ষকরা বসে আছে, SLST যারা চাকরি প্রার্থীরা তারা বসে আছে। আপনি জানেন এই রাজ্যে হাইকোর্টে সেই চাকরি দুর্নীতি মামলার কেস চলে গেছে। আপনারা জানেন যে একজন তৃণমূল নেতার মেয়ে যে কিনা ঘুরপথে চাকরি পেয়েছিল, তার চাকরি অবধি গেছে, তাকে উল্টে টাকা দিতে হয়েছে। এই চাকরিতে সন্দীপতি ছিল রাজ্য নয়, আমাদের দেশেও তো অনেকে বাইরে যাচ্ছে চাকরি করার জন্য, সেক্ষেত্রে কার ব্যর্থতা বলে মনে করছেন সেটা? তো সেটাই তো বলছি, দেখুন গোডাউন একটা, ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা, প্যাকেজিং আলাদা আলাদা। ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে নাগপুর, প্যাকেজিং হচ্ছে একটা তৃণমূলের ছাপ, একটা বিজেপির ছাপ। তো বিজেপির জামানাতে ওই গত 10 বছর ধরে বিজেপির জামানাতে তো আপনাদের নো ছাপ এই রাজ্যে, সেটা আপনি আবার সেই গণতান্ত্রিক ভোটিং প্রসেসে চলে যাচ্ছে না, সাংগঠনিক দিক থেকেও তো তাই। হ্যাঁ, তো আমরা তো কখনো বলিনি, আমরা আসবো সেই পার্টে আসবো, আপনাকে শেষ করে নিজেরা বলছিলেন। হ্যাঁ, তো এবার উন্নয়ন নিয়ে যদি আপনি কথা বলেন, মাননীয়াকে আমরা দেখি ডান্ডিয়া ডান্স করতে, মাননীয়াকে দেখি বিভিন্ন পুজোর ফিতে উদ্বোধন করতে, ফিতে কাটতে। আপনি আমাকে বলুন, আপনি একজন বিজ্ঞ প্রাজ্ঞ সাংবাদিক, অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন, আপনি চারপাশ আমাদের থেকে আরো বেশি করে আপনারা প্রান্তিক জায়গাগুলো যাচ্ছেন বা দেখছেন, আপনাদের রিপোর্টাররা যাচ্ছে। আপনি আমাকে বলুন দাদা, যে এই গত 13 বছরে একটা কারখানা বলুন যে কারখানাতে 2000 কর্মীর চাকরি হয়েছে, কোন কারখানার ফিতে মাননীয়া কেটেছে? হ্যাঁ বলুন, আপনি বলুন। কোন কারখানার ফিতে এরকম 2000 জনে, 2000 ছাড়ুন 1000 জনের চাকরি হয়েছে, এরকম একটি কারখানার নাম বলুন যে কারখানার ফিতে কেটেছে? উল্টে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেছে, আমাদের রাজ্য থেকে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে। তাহলে এর থেকে বড় উন্নয়নের এক্সাম্পল আর কি, যে একটার পর একটা শিল্প ধ্বংস হচ্ছে। এবার আপনি বলছেন যে শিল্প আমাদের রাজ্যে নেই, অবশ্যই আছে। তোলাবাজি একটা শিল্প, ওটা শিল্পের পর্যায়ে চলে গেছে তোলাবাজি, কাটমানি। তারপরে তো আপনি যখন বলছিলেন ওই সময় উন্নয়ন হয়েছে, বেল পেয়ে জেল থেকে বেরোচ্ছে, এবার বেলটাও যে পেয়েছে অনুব্রত মণ্ডলের নাম আমি নিচ্ছি ফর এক্সাম্পল, গরু পাচার কাণ্ড, অনুব্রত মণ্ডল বেল কিভাবে পেয়েছে? ল্যাক অফ এভিডেন্স চার্জশিটের জন্য। ল্যাক অফ এভিডেন্স শুধু না, ট্রান্সলেটর নেই, সিবিআইডির কাছে ট্রান্সলেটর নেই। তো আমি তো বলবো, যারা যেমন আপনি তৃণমূলকে ডিফেন্ড করছেন, আপনাকে নিয়ে গেলে হতো, সিবিআইডি যদি আপনাকে নিয়ে গিয়ে ট্রান্সলেটর হিসেবে কাজে লাগাতো, তাহলে হয়তো ওর জামিনটা হতো না। সন্দীপদি, এটা ডিফেন্ড করার কথা নয়, এটা হলো বিরোধীরা যা ভয়েস আউট করছে সেই জিনিসটা ক্ল্যারিফাই করাই কিন্তু আমাদের প্রধান কাজ। আচ্ছা, বিরোধীরা কাজকে কাজ বলা এবং অকাজকে অকাজ বলা। তো বিরোধীরা তো অন্য কথা বলছে, মানুষ অন্য কথা বলছে, কিন্তু মানুষ অন্য কথা বললে তো ভোট দিত না। ভোট হচ্ছে, ভোট কি হচ্ছে? আরে আমার কথা ছেড়ে দিন, শুভেন্দু অধিকারী
একদা মাননীয়ার ব্লু আইড বয়, যে আপনি যখন সংগঠনের কথা বলছিলেন আপনি তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন। হ্যাঁ, আমি আপনাকে আসতাম। হ্যাঁ আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই এখানে যে এই শুভেন্দু অধিকারীর কাঁধে এই জোড়া ফুলের চিহ্নের পতাকাটা দিয়ে মাননীয়া একটার পর একটা পঞ্চায়েত, জেলা পরিষদ ইত্যাদি ইত্যাদি দখল করিয়েছে, জেতা পঞ্চায়েত কংগ্রেসের। এই শুভেন্দু অধিকারীর লোকেদের হাতে বিজেপির কর্মীরা অবধি মার খেয়েছে। এখন ওদের লজ্জা করে না বিজেপির যে শুভেন্দু অধিকারীকে সেলাম ঠুকতে হচ্ছে, প্রণাম ঠুকতে হচ্ছে? এইভাবেই তো সংগঠনটা আমাদের শেষ করেছে এখানে। আপনি এখনো আপনি জানেন, আমি জানি না আপনি জানেন কিনা, আমাদের প্রচুর কর্মী যারা প্রান্তিকে আছে, প্রান্তিক জায়গায় আছে, গ্রামে আছে, তাদেরকে পাতা কেস, পানি কেস দিয়ে দিচ্ছে। কিভাবে করবে মানুষ এই রাজ্যে একটা মানে বিরোধী দলটা কিভাবে করবে? এখানে অভিষেক ব্যানার্জি বলছে একটা সভায় গিয়ে যে বিরোধীরা যদি কিছু করে তাহলে গণতান্ত্রিক প্রসেসে নাকি পুঁতে দেওয়া হবে। এটা কি একটা রাজ্য যেখানে বলে ডেমোক্রেসি আছে, এই যে ডেমোক্রেসিওয়ালা রাজ্যে কি এইসব কথা বলা যায়? তার মানে এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট চলছে না, এটা ইলেক্টেড অটোক্রেটিক গভর্নমেন্ট চলছে এই রাজ্যে। সন্দীপদা, যদি ইলেক্টেড অটোক্রেটিক গভর্নমেন্ট চলছে আপনি যেভাবে বললেন, কিন্তু আমার সেই একই প্রশ্ন আপনাকে বলবো যে সেটা তো রিফ্লেক্টেড হবে। যদি অটোক্রেটিক গভর্নমেন্টই চলে সে তো রিফ্লেকশন কোনো জায়গায় আসবে, অনাস্থা, তাই তো? মানুষের অনাস্থা মানে মানুষ ইস্যু থেকে ভোট দেবে না গিয়ে, রাইট? মানুষ ভোট দিতে পারছে না, যারা ভোট দিচ্ছে এটা তো আপনারা বিজেপি প্রত্যেকে, বিরোধী দল যারা আছে, বামফ্রন্ট প্রত্যেকে। এবং আপনাকে বলে রাখি, এখানে যারা আমাদের অনুষ্ঠানে এসছেন, তৃণমূলের মুখপাত্র কিংবা তৃণমূলের পক্ষ থেকে যারা এসছেন শাসক দলের, তারা বলছেন যে বিরোধীদের তো মাইক্রোস্কোপের তলায় দিয়ে, বিশেষ করে আপনাদের কথা বলছেন, যে কোনো অস্তিত্বই নেই। ভাবুন, আপনারা 2011 সালে জোট করে তৃণমূল গভর্নমেন্ট পাওয়ারে এলো এখানে, তারপর থেকে আপনাদের বিচ্ছেদ নানান রকম দিক থেকে। সেই দলেরই নেতা নেত্রীরা এসে বলছেন কংগ্রেসের আগামী দিনে কোনো অস্তিত্বই নেই। কংগ্রেসের কথা ভাবার আগে, কর্তব্যের মধ্যেই আনছেন। হ্যাঁ, কংগ্রেসের কথা ভাবার আগে তৃণমূলকে একটু মনে করিয়ে দিতে চাই যে তৃণমূল এখন একটি ভাগাড়ে পরিণত হয়েছে এই রাজ্যের বুকে। শকুনের মতন নিজেদেরকে ছিঁড়ে খাচ্ছে এবং রাস্তায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদ বা যুব তৃণমূলের এক বরিষ্ঠ নেতা, আইনজীবী নেতা, আমি নামটা করছি না এখানে, আইনজীবী নেতা, বরিষ্ঠ নেতা, উনি একজন পার্লামেন্টারিয়ান, এই মুহূর্তে উনি একজন এমপিও, উনার নামে স্লোগান দিচ্ছে যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। মানে তৃণমূল আমাদেরকে শেখাবে যে আমরা মাইক্রোস্কোপিক দল হয়ে গেছি না কি দল হয়ে গেছি। আজকে তৃণমূলটা কারদের ভরসায় চলছে? আমাদের দলে শওকত মোল্লা আছে? নেই তো। তৃণমূলে আছে তো শওকত মোল্লা বোমা বাঁধে। এটা কে বলেছে? আমি বলেছি? কংগ্রেসের কোনো কেউ বলেছে? বিজেপির কেউ বলেছে? বামফ্রন্টের কেউ বলেছে? তা তো বলছে আপনাদের লোক নেই বলার মতো, তো বলবেন কি করে? সংগঠন না থাকলে ভোট করবেন কি করে? আমরা তো বলছি আমরা সাংগঠনিকভাবে দুর্বল, এবং দুর্বল করানো হয়েছে আমাদেরকে, আমাদের কর্মীদেরকে পাতা পানি কেস দিয়ে দুর্বল করানো হয়েছে। এবং তৃণমূলটা চলছে, একটা চেয়ারে চারখানা পা হয় না, তৃণমূলটা চলছে সেই চারখানা পায়ের জন্য। আমি আপনাকে বলেছি, প্রথম পাটা হচ্ছে মাননীয়া বলেছেন না উনি গুন্ডা কন্ট্রোল করেন, সেই শওকতদের মতন গুন্ডারা একটা পায়া। দ্বিতীয় পায়াটা হচ্ছে, আমি আবারও বলছি, দ্বিতীয় পায়াটা হচ্ছে পুলিশ প্রশাসন এবং সিভিক, এইগুলো। 3 নম্বর পায়াটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, যে রাজ্য নির্বাচন কমিশনারকে আমরা মাননীয়ার ভাইয়ের সাথে একটি সান্ধ্য আসরে পানীয় খেতে দেখেছি। পানীয় খেতে না, একটু সাজানো ছিল টেবিলের মধ্যে, সান্ধ্য আসরে আমরা দেখেছি। 4 নম্বর পায়াটা হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশন, এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন সেটিং বলছেন, আমরা বলছি না, মানুষ বলছে। কেন বলছে জানেন? বিজেপি শুভেন্দু অধিকারী উনি এইবার লোকসভার 4র্থ দফা ইলেকশনের পরই বলেছেন যে সেন্ট্রাল কেন্দ্রীয় ইলেকশন কমিশনের যিনি এই রাজ্যে অফিসার দায়িত্বে আছেন উনি নাকি মাননীয়ার চামচা হিসেবে কাজ করছেন। হিরণও তো লড়েছিল। হিরণ বলেছে যে আধা সামরিক বাহিনী নাকি ভোট করতে দিচ্ছে না সাধারণ লোকেদের, আধা সামরিক বাহিনী নাকি তৃণমূলকে সাহায্য করছে। তাহলে বলুন কোনটা সত্য? আমরা তো বলছি, আমরা তো তবে থেকেই বলছি আমরা নাকি মাইক্রোস্কোপিক দল, আমরা নাকি সাইনবোর্ডে পরিণত হয়ে গেছি। তারপর যখন কোথাও খুন হয় তখন বলে কংগ্রেসের ষড়যন্ত্র, তখন আমরা বিশাল বড় দল হয়ে যাই, তাই না? কোথাও খুন হলে বলে কংগ্রেসের ষড়যন্ত্র, মারধর হলে বলে কংগ্রেসের ষড়যন্ত্র।
আর যখন এইসব কথাগুলো হয় তখন বলে মাইক্রোস্কোপিক দল। অ্যাকচুয়ালি তৃণমূল এখন রাজনৈতিক বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে। কিন্তু সন্দীপাদি একটা কথা বলুন, নেক্সট জেনারেশন মানে আপনাদের দলের প্রত্যেকটা দলের, ইনফ্যাক্ট শুধু আপনাদের দলের নয়, প্রত্যেকটা দলেরই কিন্তু এটা দরকার যে পরবর্তী প্রজন্ম, হ্যাঁ, নতুন জেনারেশনের পরবর্তী প্রজন্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের দলের তো সেরকম কেউ দেখি না। আসুন বিধান ভবনে, আমাদের সমাবেশগুলোতে আসুন। ওয়াই চ্যানেলেও আমরা সমাবেশ করেছি আরজি করার সময়। আপনি চলুন আমাদের সাথে, বিভিন্ন নদিয়া থেকে শুরু করে বিভিন্ন আপনি নামটা বললেন বলে আমি বলছি, ওই আন্দোলনে, আরজি করা আন্দোলনে তো আপনাদের কোনো রোলই দেখতে পাওয়া যায়নি। বিশেষ করে রাস্তায় নেমেছিল তা তো বাম অতি বাম বলছে সবাই, শাসক দল বলছে যে বাম অতি বাম, এখানে বিজেপি আর কংগ্রেসের তো কোনো ট্রেসই নেই। দেখুন, আমরা তো একটি বরঞ্চ সেটিং বলছে আপনাদের সঙ্গে বিজেপি। দেখুন, কংগ্রেস, জাতীয় কংগ্রেস একটি শতাব্দী প্রাচীন দল, স্বাধীনতা সংগ্রামের মুখ্য ভূমিকা পালন করেছে জাতীয় কংগ্রেস। তো এইরকম আরজি করার মতো একটি ভীষণ সংবেদনশীল ইস্যুকে আমরা কখনোই রাজনীতির পরিসরে আমরা আনতে চাইনি এবং আনবো না। কেননা এই ঘটনাটি কারোর পার্সোনাল লস। একটি মা বাবা তার মেয়েকে, একমাত্র সন্তানকে হারিয়েছে এবং নৃশংসভাবে হারিয়েছে, সেটাকে নিয়েও যদি আমরা রাজনীতি করি তাহলে আমাদের নিজেদের নজরে আমরা নিজেরা নেমে যাব, তো স্বাভাবিকভাবেই। কিন্তু হ্যাঁ, আমরা অধীর রঞ্জন চৌধুরী, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আমরা একটা ধর্ণা মঞ্চে বসেছিলাম। আমরা আমাদের ব্যানার পতাকা নিয়ে আমরা ডাক্তারদের আন্দোলনে যাইনি বা সাধারণ মানুষের আন্দোলনে আমরা যাইনি। আমরা সাধারণ মানুষ সেজে গেছিলাম, কোনো রকম কোনো রং নিয়ে যাইনি। ওয়াই চ্যানেল আপনাদের অফিস থেকে তো অনেক কাছে, আপনারা যাননি কেন কভার করার জন্য? গেছি, আমি ব্যক্তিগতভাবে গেছি এবং আমরা সবকটা কর্মসূচিতে যাওয়া হয়নি। তাহলে কেন বলছেন যেদিনকে আমাদের আছে না, আমি কেন বলছি, কারণ হচ্ছে আপনাদের, আমি বলছি না, এটা বিরোধী দল থেকে শুরু করে, বিরোধী দল মানে কংগ্রেস বাদ দিয়ে বলছি, এবং শাসক দলের পক্ষ থেকে বলছি যে এটা বাম অতি বাম ছাড়া তো আর তো কারোর আন্দোলন বলে মনে হচ্ছে না। বামেরা কি করেছে না কি করেছে আমি জানি না, আপনাদেরই তো কি বলবো, জোট পার্টনার। দেখুন, আপনি বাঙালি, আমি বাঙালি, আপনি মাছে ভাতে বাঙালি, আমিও মাছে ভাতে বাঙালি, তো তার মানে কি আমাদের এটা এক হবে? নিশ্চয়ই না। বিভিন্ন তাদের পার্টির কি সিদ্ধান্ত সেটা তারা জানে, আমাদের পার্টির স্ট্যান্ড আমরা জানি। তো একটা বৃহত্তর স্বার্থে গিয়ে আমরা একটা জায়গায় একজোট হয়েছি, কিন্তু আমরা মনে করি না যে আরজি কর ইস্যুটা রাজনৈতিকভাবে কোনো রকম কোনো বৃহত্তর স্বার্থ, আমরা মনে করি না। তারা তাদের স্ট্যান্ড নিয়েছে, আমরা আমাদের স্ট্যান্ড নিয়েছি। এবারে দুর্নীতির প্রসঙ্গে আসা যায়। দুর্নীতি নিয়ে তো আমরা বললাম, এই যে ধরুন বাংলাদেশ মুভমেন্ট নিয়ে এখন এত চলছে এই রাজ্যে, মিছিল, পাল্টা মিছিল, ডেপুটি হাই কমিশন অফিসে বিক্ষোভ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, তাই এটা কি 2026-এর এজেন্ডা রেডি হচ্ছে? বাংলাদেশ ইস্যু নিয়ে বিজেপি আর তৃণমূল যদি এজেন্ডা তৈরি করতে চায় এখানে, এটা তাদের মানে পলিটিক্যাল ব্যাংক্রাপসি। বাংলাদেশ ইস্যুটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক ইস্যু হতে পারে না। এবং কেন হতে পারে না আপনাকে বলছি, যদি আপনার কাছে সময় থাকে তাহলে আমি 5টা লাইন বেশি বলবো। হ্যাঁ, এবং একদম শেষ পর্যায়ে, ঠিক আছে। কেন বলছি যে বাংলাদেশে আপনি যে কথাটা শুরুতে বলেছিলেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, শুধুমাত্র হিন্দুরা নয়, সেখানকার চাকমা জনগোষ্ঠীর যারা বৌদ্ধ যারা ধর্মাবলম্বী, তাদের উপরে অকথ্য অত্যাচার হচ্ছে। মানে মাইনরিটি যে কোনো ধর্ম হোক, তাদের উপরে গিনে গিনে ওরা অত্যাচার করছে। কিন্তু আরেক শ্রেণীর মুসলিমরা আছেন সেখানে, তারা কিন্তু এটা প্রবল বিরোধিতা করছে। এবং আপনি এটা কিন্তু আমরা যদি মনে করি যে এটা হিন্দু ভার্সেস মুসলিম, না, ইটস এ মিসকনসেপশন। এটা শুরু থেকেই এটা হিন্দু ভার্সেস মুসলিম ছিল না। এই আন্দোলনটা সম্পূর্ণ ছিল ভারত বিরোধী আন্দোলন, এবং রাজাকার ভার্সেস বাঙালি। এবার বাঙালি মুসলিমও হতে পারে, বাঙালি খ্রিস্টানও হতে পারে, বাঙালি হিন্দুও হতে পারে। মনে রাখবেন, শেখ মুজিবকে যারা হত্যা করেছিল তারাও কিন্তু রাজাকার ছিল, তারাও কিন্তু মুসলিম ছিল, কিন্তু রাজাকার ছিল, পাকিস্তানি ছিল ওরা কিন্তু বাংলা ভাষী নয়, বাঙালি ছিল না ওরা। বেশ বেশ সুন্দরী, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। অন্যান্য অনুষ্ঠান সামনে, আরও অনেক অনুষ্ঠান আসছে, আপনাকে আসতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নীতি নির্ণয় না দুর্নীতি দেখবার জন্য। এবং নীতি নির্ণয় দুর্নীতি ট্রাইব টিভি বাংলায় বিভিন্ন রকম গেস্টরা আসবেন, অতিথিরা আসবেন, তাদের যা অর্থাৎ তারা যা ভাবছেন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।